এরপর একটা লুজ ডেনিম প্যান্টের সাথে হাঁটু সময় লং শার্ট পরে নিল। তার সাথে মিলিয়ে পরল সেই জুতো জোড়া। আজই প্রথম কেন জানি এই জুতো পরতে ইচ্ছে হলো তার। পনিটেল স্টাইলে চুল বেঁধে, চোখে অল্প কাজল আর নুড লিপস্টিক দিয়ে, মুখে অল্প প্রেসড পাউডার দিয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। অধিক গরমে একটা পাতলা টপস আর স্কার্ট প্লাজো গায়ে চাপিয়ে ওড়না দিয়ে হেলে দুলে বেরিয়ে এলো নেলি। এরপর বলে উঠল, রূপকথা একটা কাগজ এগিয়ে বলে উঠল। 125। বাসা থেকে বেরিয়ে একটা উবার বুক করলো নীলি। এরপর অপেক্ষা করতে লাগলো তার। মিনিট 15 গড়াতেই উবারের ড্রাইভার এলো। নেলি আর রূপকথা চেপে বসতেই উবার চলতে লাগলো তার গন্তব্যে। খিদের যন্ত্রণায় ঘুম এলো না সারফারাজের। সকালের একটু পর পরই ঘুম ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে সময় বুলিয়ে এপাশ ওপাশ ফিরল। হঠাৎ গায়ে কেমন সুরসুরি লাগায় কোমরের নিচে হাত বুলালো। মুহূর্তেই চক্ষু চড়ক গাছ হলো। এ কি, লুঙ্গি কোথায়? নিজের ইজ্জতের এমন চটচটে চাটনি দেখে মাথা ঘুরে উঠল সারফারাজের। দ্রুত হাতে লুঙ্গি ঠিক করতে করতে বলে উঠল, শালার কপাল যদি খুলতো এমন লুঙ্গির মতো তাহলে বেশ হতো। লুঙ্গি ঠিক করে পুনরায় ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ভেবে চিনতে ডায়াল করল অভিরূপের নম্বর, কিন্তু ফোন ঢুকলো না। ফোন নম্বর বন্ধ। আলতো হাতে ফোন ছুঁড়ে মেরে বাঁকা হাসলো সারফারাজ। এরপর বলে উঠল, পৃথিবীর বড় গিরগিটি আমি, আমার চাইতে কুটিল মানুষ আর একটাও নাই রে। হঠাৎ দরজায় নখ হতেই বিছানায় ছেড়ে লুঙ্গি ধরে নেমে এলো সারফারাজ। টেনে টুনে একবার লুঙ্গি পরক করে দরজা খুলতেই বৃদ্ধ কামালকে নজরে পড়ল। মুখে অমায়িক হাসি বুলিয়ে কামাল বলে উঠলেন, আমার মেয়ে তোমার জন্য খাবার পাঠিয়েছে, এসো, গরম গরম খাবে। সারফারাজ মাথা নাড়িয়ে নিজ ঘরে ফিরে এলো। এরপর কাবার্ড থেকে দুটো বান্ডেল হাতে নিয়ে সুবাহান গঙের স্টাইলে লুঙ্গির পার উঁচু করে ধরে নেমে এলো সিঁড়ি বেয়ে। নিচেই কামালের ছেলে নজরুলকে দেখা গেল। সারফারাজকে দেখে নজরুল প্রশস্ত হেসে বলে উঠল, সারফারাজ দেখছি বেটা হয়ে গেছে। নজরুলের কথায় সারফারাজ অল্প হাসলো। এরপর সেই বান্ডেল দুটো নজরুলের হাতে গুজে বলে উঠল, বাড়ির যা যা সমস্যা আছে তা ঠিক করাও, আর নিজের মুদির দোকানটায় মাল তুলো নজরুল ভাই। কামাল চাচা বলেছে তোমার দিন ভালো যাচ্ছে না। তুমি আমার ভাই কম, বন্ধু বেশি। তোমার সাথে কত শত সময় কাটিয়েছি তা বলে শেষ করা যাবে না। তুমি ভালো নেই শুনে আমার মন ব্যথিত হয়েছে। নজরুল অতগুলো টাকা দেখে হা হয়ে গেল বিস্ময়ে। এরপর অবাক চোখে বলল, আলাদিনের চারাক পেয়েছো নাকি সাফু? সারফারাজ মাথা নাড়িয়ে বলল, তার চাইতেও বড় কিছু নজরুল ভাই। কথাটি বলেই ফ্রেশ হতে চলে গেল সারফারাজ। ফিরল মিনিট 10 পরে। নজরুল এখনও সেই স্থানে ঠায় দাঁড়িয়ে আছে। কম করে হলেও দুটো বান্ডেল, 4 লাখ টাকা আছে। এত টাকা একসাথে নজরুলের কাছে দুঃস্বপ্ন। আজকের যুগে এভাবে কেউ কাউকে এত টাকা দেয় নাকি? নজরুল দৌড়ে গিয়ে নিজের বাবার সামনে 2 হাতের বান্ডেল মেলে ধরে বলল, দেখেছো কি কারবার, বাবা 2 হাত ভরে দিল। বৃদ্ধ কামাল তপ্ত শ্বাস ছেড়ে বলল, বাবা মায়ের হাত আরো বড় ছিল নজরুল। এই বাড়ির নুন খেয়ে আজ তোরা এত বড়। সারফারাজ ফিরতেই নজরুল আর কামাল ব্যতিব্যস্ত হলো খাবার সার্ভ করতে। গরুর মাংসের সাথে তেলতেলে পরোটা। ছোটবেলায় এই খাবার বেশ পছন্দের ছিল সারফারাজের। মায়া চেষ্টা করত প্রায় সময় এটা সারফারাজকে নাস্তা হিসেবে দিতে। ওইটুকুন বয়সে দুটো পরোটা খেতে পারত সারফারাজ। মায়া হারিয়ে যাবার পর আর কোনোদিন এমন পরোটা পেটে পড়েনি। পরোটা দেখে চোখে জল জমল সারফারাজের। সে ধরে আসা গলায় শুধালো, আমার মায়ের চাইতে ভালো গোস্ত আর কেউ রাঁধতে পারে চাচা? বৃদ্ধ যেন নির্বাক হলো এহেন কঠিন প্রশ্নে। তড়িৎ মাথা নাড়িয়ে বলল, না। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সারফারাজ বলল, বেশ কয়েকদিন থাকবো। রাতে গরমে ঘুম হয়নি। সবকিছু ঠিক করে দিও নজরুল ভাই। ঝুটা প্লেট সরাতে সরাতে নজরুল বলল, 1 ঘন্টার মধ্যে সব ঠিক করে দিচ্ছি, তুমি রিল্যাক্স থাকো ছোট ভাই। রাস্তার জ্যাম ঠেলে রোদ মারিয়ে 11:30টার দিকে এসে কাঙ্ক্ষিত গন্তব্যে থামল রূপকথাদের উবার। বিল মিটিয়ে গাড়ি থেকে নেমে গাড়ির গেটের সামনে দাঁড়ালো নেলি আর রূপকথা। ড্রাইভার চলে যেতেই পুরো বাড়ি পরখ করে নেলি বলে উঠল। বলে টিস্যু দিয়ে মুখ মুছল নেলি। রূপকথা কপাল কুঁচকে ভঙ্গুর গেট ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, শ্রী রামপুরা ঢাকা, সব জায়গায় তোর আবোল তাবোল কথা। ভেতরে চল তো, কেউ কিছু বললে বলবো আমি সারফরাজের বন্ধু। তখন দেখবি আর কিছু বলতে সাহস পাবে না।
দুজনে পা বাড়িয়ে আশেপাশে তাকিয়ে সম্মুখে এগোতেই আঙিনায় থাকা লিচু গাছের পাকা লিচুগুলো নজর কাড়ল দুজনের। নীলি চোখ পিটপিট করে বলে উঠল। রূপকথা সায় দিল নীলির কথায়, এরপর বলল, গাছ তো উঁচু, কিভাবে পারবো? অল্প বয়সী রূপকথা তাল মিলিয়ে গাছে ওঠার উদ্বেগ নিল, কিন্তু পিচ্ছিল গাছে বারবার পা পিছলে যায়। এতে দুজনেই হেসে কুটিকুটি হলো। যে কাজে এসেছে সেটা ভুলে লিচুতে ফোকাস দিল। এদিকে খাবার শেষ করে কেবলই ফ্যানের বাতাসে একটু চোখ বুজেছে সারফারাজ, কিন্তু হঠাৎ মেলি হাসির শব্দে তার তন্দ্রাভাব কেটে গেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হাসির উৎস সন্ধান করল। জানালা দিয়ে অদূরে লিচু গাছে দুটো মেয়ের হই হুল্লোড় দেখে জানালা দিয়ে থমকে উঠল সারফারাজ। এই লিচু গাছে কে? ইতিমধ্যে রূপকথা গাছের ডালে কেবলই উঠে বসেছে। আকস্মিক ভারী গলার প্রশ্নে ভয়ে তার পা কেঁপে উঠল, কিন্তু নেলি রূপকথার গাছে ওঠার দৃশ্য দেখে হেসেই যাচ্ছে। বিরক্ত হয়ে খুঁজে খুঁজে একটা লাঠি নিয়ে লুঙ্গি উঁচু করে বেঁধে নেমে গেল সারফারাজ। লম্বা পায়ে হাঁটতে হাঁটতে রূপকথা আর নেলির উদ্দেশ্যে বলে উঠল। এবার ভীত হলো নেলি, সাথে রূপকথাও। লুঙ্গি উঁচিয়ে লাঠি সমেত সারফারাজকে তেড়ে আসতে দেখে নেলি চিৎকার করে বলে উঠল, কিসের এত হাসাহাসি? বজ্জাত মেয়ে মানুষ কোথাকার। আবার যদি হাসির শব্দ শুনেছি তবে ঠোঁট কেটে নেব, দাঁড়া। এমনি এমনি মেয়ে মানুষ দেখতে পারি না কিছু, ওরে হি হি হি। নেলির চিৎকারে ভয়ে কাঁপতে কাঁপতে নাজেহাল অবস্থা হলো রূপকথার। সারফারাজ যখন গাছের নিচে এসে দাঁড়ালো, ঠিক তখনই মটমট করে ভেঙে গেল লিচুর ডাল। ফসকে গাছ থেকে পড়ে গেল রূপকথা। লাঠি ফেলে সারফারাজ ধরে ফেলার আগেই নেলি চিৎকার করে বলল। নীলির মুখে রূপকথার সম্বোধনে চিৎকারে কেঁপে উঠল সারফারাজ। শক্ত সামর্থ্য পা দুটো কেমন দুর্বল শক্তিহীন হয়ে উঠল। হৃৎপিণ্ডে কেউ বুঝি খামচে ধরে চূড়ান্ত ব্যথা দিল। থাবার ন্যায় পুরুষালী হাত দুটো তিরতির করে কেঁপে উঠল। কানের ভ্রম ভেবে ধীরে ধীরে রূপকথার মুখপানে নজর বুলালো সারফারাজ। মেয়েটি ইতোমধ্যে ভয়ে চোখ বুজে রয়েছে। জ্ঞান হারিয়েছে নাকি তা তো এখনও ঠাউর করা যাচ্ছে না। এখনও বুদ্ধিহীন মানুষের ন্যায় রূপকথাকে পাজা করে নিয়ে দাঁড়িয়ে আছে সারফারাজ। এদিকে নীলি ভয়ার্ত কণ্ঠে রূপকথার গাল চাপড়ে ডেকে যাচ্ছে, কিন্তু সারা শব্দ নেই রূপকথার। এবার সারফারাজের উপরে তেতে উঠল নীলি। ভয়ার্ত গলা ছেড়ে ঝাঁঝালো গলায় বলল, একদমে এতগুলো কথা বলে শ্বাস নিল নীলি। এরপর আবার কথা বলার জন্য দম ধরল, কিন্তু সারফারাজ তাকে থামিয়ে বলে উঠল, এই মেয়ে আপনার কি হয়? নীলির চোখ উল্টে ফট করে জবাব দিল। নীলির বলা প্রত্যেকটি কথায় সারফারাজ কেমন অবাক থেকে অবাকতর হচ্ছে। তার কাছে মনে হচ্ছে এসব স্বপ্ন। তন্দ্রাভাব ছুটে গেলেই হয়তো এই স্বপ্নের সমাপ্তি ঘটবে। এত সময় ধরে রূপকথার সারা শব্দ না পেয়ে নীলি এবার একটু মিয়ে যাওয়া গলায় বলল, যেই সারফারাজের ভয়ানক চোখের ইশারায় বড় বড় দুধর্ষ মানুষ পুতুলের ন্যায় নাচতে বাধ্য থাকে, আজ যেন সেই সারফারাজ নীলির বাধ্য গোলাম হলো। নীলি যেভাবে যা বলল সারফারাজ তাই করল। আদেশ পেতেই মাথা ঝাঁকিয়ে নিজের বেডরুম অভিমুখে চলল। এরপর নরম বিছানায় রূপকথাকে শুয়ে কম্পিত গলায় শুধালো, আপনারা এই বাড়িতে এসেছেন কেন? নীলি এবার চুপ রইল। এই লোককে মোটেও সুবিধার মনে হচ্ছে না তার। অনেক প্রশ্ন করে মানুষটা। একজন কেয়ারটেকারের এত কৌতূহল পছন্দ হলো না নীলির। তার কাছে মনে হলো লোকটা বড্ড গায়ে পড়া টাইপের, তাই চুপচাপ বসে রইল নীলি। কিন্তু নানান প্রশ্ন সারফারাজের বুকের ভেতরে কঠিন ঝড় তুলেছে। মস্তিষ্ক বিক্ষিপ্ত লাগছে। তার নিজেরও জ্ঞান খোয়া যেতে চাইছে। কমিশনারের কথার সাথে বর্তমান চিত্রের কোনো মিল নেই। পিছনের রহস্য সারফারাজ জানে না। রূপকথা এই মেয়ে হলে তাহলে ছবির মেয়েটা কে ছিল? আর রূপকথা তার বাড়িতে বা কি করছে? নানান বিচলিত প্রশ্নের ঘুরপাকে সারফারাজের ফর্সা মুখশ্রী বেয়ে ঘাম ঝরল। কেমন অসহনীয় অস্থিরতা তাকে পুরোটো গ্রাস করল। নিজেকে বহু কষ্টে সামলে এক মগ পানি এনে কম্পিত হাতে ছিটা দিল রূপকথার চোখে মুখে, কিন্তু কোনো ফল হলো না। গভীর নিদ্রায় যেন ডুবে আছে রূপকথা। এবার রূপকথার মায়াবী কোমল চেহারায় দৃষ্টি তাক করল সারফারাজ। উপরে ঠোঁটের কোণে তিলটা আরও স্পষ্ট হয়েছে ছোটবেলার তুলনায়। চোখের ঘন পাপড়িগুলো আরেকটু বেঁকে গিয়েছে। কমলা রঙা ঠোঁট আর বোচা নাক, গ্রীবাদেশে ছোট একটা জন্মদাগ। এই তো রূপকথা, একদম ছোটবেলার সাথে হুবহু মিলে গিয়েছে। তাহলে কমিশনার তাকে মিথ্যে ছবি কেন দেখালো? হঠাৎই রূপকথার পায়ের দিকে নজর গেল সারফারাজের। তার দেয়া জুতা জোড়া ও রূপকথার সফেদ মোহনীয় পায়ে বেশ বানিয়েছে। এত বড় হয়ে গেছে সেই ছোট্ট রূপকথা।
সারফারাজের হাসি পেল, আনন্দের হাসি। অল্প হেসেও ফেলল। সেই হাসি নজরে আটকালো নেলির। তার কাছে মনে হলো মানুষটির চরিত্রগত সমস্যা আছে, নইলে একটা জ্ঞানহীন মেয়ের দিকে এভাবে লোলুপ দৃষ্টি কেন কোনো সভ্য মানুষ দিতেই পারবে না। আগত ঝামেলা আজ করে নেলি আর থাকতে চাইল না এই বাড়িতে। হুট করে অজানা ভয়ে এসে গ্রাস করলো নেলির মনে। মনে মনে কথাটি ভেবে এখান থেকে পালানোর পথ খুঁজল নেলি। এরপর বুদ্ধি খাটিয়ে বলে উঠল। নেলির কথায় কপাল কুঁচকে তাকিয়ে রইল সারফারাজ। নেলি তাৎক্ষণিক ফাঁকা ঠোক গিলে বলল, কথাটি বলে ফোন বের করে একটা উবার বুক করল নেলি। এরপর অপেক্ষা করতে লাগলো। এদিকে সারফারাজ ভেতরের যন্ত্র নয়, খালি ফটফট করে উঠল। ব্যথায় মুখ ফুটে কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। সে আগ বাড়িয়ে নিজের পরিচয়টুকুও দিল না। আগে কমিশনারের বিষয়ে তাকে জানতে হবে, এরপর বাকি কাজ সারফারাজ নিজেই করবে। যদি কমিশনার তার সাথে বিন্দুমাত্র চালাকি করে তবে সারফারাজ কমিশনার সুফিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। সারফারাজ তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রূপকথার পানে হাত বাড়ায়নি, শুধু মাঝে মাঝে সুফিয়ান চৌধুরী থেকে রূপকথার খবর জানতে চেয়েছে। কোনোদিন রূপকথার একটা ছবিও দেখতে চায়নি সে। তবে সুফিয়ান চৌধুরী এই লুকোচুরি কেন খেলেছে তার সাথে? কি উদ্দেশ্য ছিল তার? চিন্তার সমীকরণ আর মিলিয়ে সমাধান করতে পারল না সারফারাজ। নিজেকে যথেষ্ট সামলে সারফারাজ বলল, বলছিলাম সারফারাজ তো এ বাড়িতে থাকে না, আপনারা কেন এসেছেন জানলে আমি সারফারাজকে বলতে পারতাম। এবার টনক নড়ল নেলির। চকচকে চোখে উচ্ছ্বসিত হয়ে নেলি বলল। সারফারাজ মাথা ঝাঁকালো। তা দেখে নেলি বলল। আরও কিছু বলতে চাইল নেলি, কিন্তু তার আগেই উবারের ড্রাইভার কল করলো। নেলি তার অসমাপ্ত কথা শেষ করতে পারল না, শুধু অল্প রিকোয়েস্ট করে বলল। কথাটি বলেই নিজের ব্যাগ গোছাতে উদ্যত হলো। সারফারাজ রূপকথাকে কোলে তুলতেই হাতের ধাক্কা লেগে বালিশ সরে গেল। মুহূর্তে বালিশের তলায় চকচকে কালো একটি বন্দুক নেলির নজরে পড়ল। চতুর নেলি তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে না দেখার ভান করে ভয়ে আর অসাবধানে রূপকথার ব্যাগ ফেলেই বেরিয়ে এলো। পেছন পেছন এলো সারফারাজ। এখনও নিথুর হয়ে রূপকথা সারফারাজের বাহুতে লেপ্টে আছে। সারফারাজের ইচ্ছে হচ্ছে রূপকথাকে যেতে না দিতে, কিন্তু কোন অধিকারে আটকে রাখবে? সে নিজেই তো অন্য কারোর কাছে মেয়েটিকে সঁপে দিয়েছিল চিরতরে। যাবার বেলায় তো কোনো দাবি পর্যন্ত রাখেনি। তবে এখন কেন এত ব্যথার ভার হৃদয়ে জুড়ে? অচেতন রূপকথাকে গাড়িতে তুলে দিয়ে সারফারাজ ইতস্তত করে শুধালো। রূপকথা কোন মেডিকেলে পড়ে? রূপকথার মেডিকেলে পড়ার কথা শুনে নেলি কপাল কুঁচকে শুধালো। নেলির প্রশ্নে থতমত খেল সারফারাজ। কোনো উত্তর করার আগে নেলি বলে উঠল। আর কথা হলো না, গাড়ি ছেড়ে দিল। অসহায় সারফারাজ শুধু তাদের যাত্রাপানে অসহায় নেত্রে তাকিয়ে রইল। গাড়িখানা দৃষ্টির সীমানা পার হতে সারফারাজ যেন সম্বিত ফিরে পেল। সে নিজের অসামান্য ক্রোধ সংবরণ করে দাঁতের দাঁত চেপে বলে উঠল। ওয়াই মিস্টার সুফিয়ান চৌধুরী? ভারী গলায় কথাটি বলে হাসল যুবক। এত সুদর্শন পুরুষের এমন বিশ্রী রূপ দেখে মনে মনে তাচ্ছিল্য হাসল হসপিটাল ডিন ফারুক ওসমান, কিন্তু মুখে বিন্দুমাত্র ভাব পর্যন্ত প্রকাশ করলেন না। এত কিছু ভেবে তার কি কাজ? অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকলেই হলো তার। এই পৃথিবীতে টাকার চাইতে বড় আর কিছু আছে নাকি? হুইস্কির গ্লাসে আরেক টুকরো বরফ ঢেলে 2 আঙ্গুল নাড়াতে নাড়তে ফারুক ওসমান বললেন। ফারুক ওসমানের কথায় ভয়ানক শব্দে হাসল যুবক। এরপর একটা ব্ল্যাঙ্ক চেক বের করে বলে উঠল। খালি চেক দেখে চকচক করে উঠল ফারুক ওসমানের চোখ দুটো। সে খপ করে চেকটা 2 হাতে ধরে নাকের কাছে এনে লম্বা শ্বাস টানল। এরপর বলল। ফারুক ওসমান একটু দমে গিয়ে বলে উঠল। সামনে দাঁড়ানো যুবকের সুন্দর চেহারা নিমিষেই কেমন ভয়ানক হয়ে উঠল। তা দেখে ফারুক ওসমানের কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরল। ঝটপট টিস্যু দিয়ে সেই ঘাম মুছে উঠে দাঁড়িয়ে ফারুক ওসমান বলে উঠল। কথাটি বলেই উঠে দাঁড়ালো ফারুক ওসমান। আর এক মুহূর্ত কাল বিলম্ব করল না সে। দ্রুত পায়ে বেরিয়ে গেল মানুষ নামক পশু তুল্য ব্যক্তির সামনে থেকে। ফারুক ওসমান চলে যেতেই যুবক ক্রূর হেসে বলে উঠল। রূপকথা আর নেলিকে গাড়িতে তুলে দিয়ে নিজের ঘরে এসে ধপ করে শুয়ে পড়ল সারফারাজ। তার সব কিছু কেমন এলোমেলো লাগছে। কোথাও কিছু একটা তো আছে, কিন্তু কি সেটা? হঠাৎ বিছানার কোণে একটা ব্যাগ দেখে নজর স্থির হয় সারফারাজের। চট করে উঠে গিয়ে সেই ব্যাগ উল্টে পাল্টে দেখে সারফারাজ। এরপর ইতস্তত করে খুলে ফেলে ব্যাগের চেইন। ভেতর একটা মোটা ডায়েরি আর 2টো চকলেট। ডায়েরিতে কি আছে তা দেখার জন্য আগ্রহ নিয়ে খুলতেই বেরিয়ে আসে সারফারাজের পরিবারের সেই ছবিটি দেখে সারফারাজের হৃদয় ধক করে ওঠে। এরপর ধীরে ধীরে পাতা উল্টায় সারফারাজ। সাল 2016। সাল 2016।
তুমি কত দূরে ঘুরতে চলে গিয়েছো সরফরাজ। হাজারো বানান ফুলে গোটা গোটা ছোট বাচ্চার হাতে লেখা। লেখাটা পড়ে সারফারাজের হৃদয় মুষড়ে উঠল। এরপর ধীরে ধীরে পড়তে লাগলো একের পর এক পৃষ্ঠা। স্কুলে একটা বাচ্চার সাথে খুব ঝগড়া হয়েছে আমার। ও আমার বিন ও আমার বিনুনিতে টান দিয়ে ও আমার বিনুনিতে টান ও আমার বিনুনিতে টান দিয়ে ব্যথা দিয়েছে। আমি ওকে বলেছি সরফরাজ এসে তোর সব চুল তুলে নেবে, দেখিস। তারপর কি করেছি জানো? থুথু দিয়েছি। আমি জিতেছি, তাই না সরফরাজ? লেখাটি পড়ে ফিক করে হেসে দিল সারফারাজ। হাসি আর কান্নার সংমিশ্রণে খুব সুন্দর এক অনুভূতি হলো এই মুহূর্তে সারফারাজের। উল্টালো পরের পাতা। তোমাকে ছাড়া আমার ঘুম আসে না সরফরাজ। আমার একটা বন্ধু তোমার মতো নয়, সবাই পচা। তুমি কবে ফিরবে? আমার কান্না পাচ্ছে, তোমার সাথে গল্প করতে ইচ্ছে করছে। পেটে অনেক কথা জমে আছে, পেট ফেটে মরে যাই আমি। গড়িয়ে পড়া চোখের জল মুছে সারফারাজ উত্তর করল, তুমি মরবে না রূপকথা। তুমি মরে গেলে আমার মন ভালো করবে কে? একটা গান শিখেছি সরফরাজ। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। তুমি ফিরে এলে তোমাকে শোনাবো কেমন। আজ আমার পেটে ব্যথা হয়েছিল সরফরাজ। চকলেট খেলে বোধহয় ভালো হয়ে যেত। নতুন বাবা চকলেট দেয় না, বলে দাঁতে পোকা হবে, আমি অনেক বড় হয়ে গেছি সরফরাজ। প্রাইমারির গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে পা রেখেছি। সাল 2022। এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছি আমি সরফরাজ। ইচ্ছে আছে ডক্টর হব। তুমি কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবে। সাল 2025। আমার ঢাকা মেডিকেল কলেজে চান্স হয়েছে সরফরাজ। ডক্টর বোধহয় হয়েই গেলাম। প্রথম অপারেশন কিন্তু তোমারটাই করব, ঠিক আছে? ধীরে ধীরে 11টি বছরের পাতা শেষ করে লাস্ট পৃষ্ঠায় এসে পৌঁছালো সারফারাজ। মাই সেভিয়র সরফরাজ। অনেকগুলো বছর কেটে গেছে, আমাদের কোনো যোগাযোগ নেই, সাক্ষাৎ নেই, নেই কোনো কথা। তুমি আমাকে বেড়াতে যাবার কথা বলে কত দূরে চলে গেছো জানি না। হয়তো পৃথিবীর শেষ প্রান্তে আমি এখনো তোমার ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনি। আমার বিশ্বাস পৃথিবী চষে বেরিয়ে একদিন ঠিক তুমি আমার সামনে এসে দাঁড়াবে। সেদিনের রূপকথা আজ অষ্টাদশী। হয়তো তুমিও অনেক বড় হয়ে গেছো। তোমাকে দেখলে চিনতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার ওই ভয়ানক অদ্ভুত সুন্দর চোখ আমি আজও ভুলিনি। ওই চোখ দিয়ে আমি ঠিক তোমায় খুঁজে নিব। যাদের কাছে তুমি আমায় রেখে গেছো তারা সত্যি অমায়িক। এখন বাবা মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যের চাকা তুমি ঘুরিয়েছ। নয়তো আমার স্থান হতো ওই দূরের আকাশের এক কোণে। তুমি আমার খুব কাছের কেউ ছিলে। তোমার সাথে মন ভরে কথা বলতে ইচ্ছে করে। তুমি নেই মনে হয়, কি যেন নেই। কোথাও একটা বিশাল শূন্যতা সারাক্ষণ তাড়া করে বেড়ায় আমাকে। তোমার আর আমার যেই সম্পর্ক, তার আক্ষরিক কোনো নাম নেই। শুধু বলবো আমার আত্মার আত্মীয় তুমি। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু একটাই প্রশ্ন, কবে শেষ হবে তোমার এই বেড়ানো? আমাকে সঙ্গে নিলে খুব ঝামেলা হতো বুঝি? রূপকথার ডায়েরি পড়ার পর থেকে সারফারাজের পুরো দুনিয়া যেন উলটপালট হয়ে গিয়েছে। মাথাটা ইতিমধ্যে ঘিলশূন্য হয়েছে। মস্তিষ্ক তার বোধবুদ্ধি সব হারিয়েছে। বুকের টনটনে ব্যথাটা আরও কয়েকগুণ টনটনে হয়ে উঠল। এবার বোধহয় হৃদয়ের মৃত্যু হবে। রূপকথা এভাবে সারফারাজকে মনে রেখেছে, এটা সারফারাজের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া। কই, সারফারাজ তো কখনো রূপকথাকে এভাবে ভাবেনি। সারফারাজের ভুলভাল ভাবনাকে হঠাৎ হৃদয়ের ভেতরে আরেক সত্তা খুব করে থমকে উঠল। সে সাথে করা শাসিয়ে বলে উঠল, খবরদার, তুই মিথ্যে বলছিস। এই মেয়ের থেকে আরো শতগুণ তুই মনে করেছিস তাকে। শুধু কি তাই? যদি নাই ভাববি তবে তাকে ঘিরে এত আয়োজন কেন করেছিস? কেন মিথ্যে কল্পনায় হাজারো ক্যানভাসে পেপার ঠুসে রং তুলির আঁচড়ে ছবি এঁকেছিলি? কেন বারবার নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলি? আছে সমস্ত কেনর জবাব। মনের কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে না সারফারাজ। রূপকথার টানে কত শতবার জাহাজের খালাসির বেশে এই দেশের মাটিতে পা রেখেছে তার হিসেব কেউ রাখেনি। সারফারাজ টের পেয়েছে সুফিয়ান তাকে এড়িয়ে চলছে, তবুও সারফারাজ ভিক্ষুকের মতো এটা সেটা নিয়ে সুফিয়ানের দরজার কড়া নেড়েছে। বহু অনুনয় বিনয় এরপর 8 বছর বয়সের রূপকথাকে একবার দূর থেকে দেখার সুযোগ পেয়েছিল বটে, কিন্তু সুফিয়ানের কড়া নির্দেশ ছিল, ও তোকে ভুলে গেছে সারফারাজ। পুরনো অতীত আর টেনে বার করিস না। যে ভালো আছে তাকে ভালো থাকতে দিন।
আর তোর সাথে আমাকে কেউ দেখে নিলে কেলেঙ্কারি হবে, তাই অনুরোধ করব আমার কাছে আর আসিস না। সুফিয়ান চৌধুরী কি জানে এহেন নিষ্ঠুর কথায় সারফারাজের বুকের ভেতরে কেমন বিষাক্ত কষ্টের উৎপত্তি হয়েছিল। রূপকথা ভালো আছে এটা ভেবেই সারফারাজ নিজেকে দমিয়ে রেখেছিল, কিন্তু মনটা বড্ড বেহায়া। সে কোনো শাসন বারণ বোঝে না, মানে না, মানতে চায়ও না। সারফারাজের মাঝে মাঝে মনে হয়েছে সুফিয়ানের কাছে ওই রূপকথাকে তুলে দেয়া তার চরম বোকামি হয়েছে। ওই বাচ্চা মেয়েটা তার সুখ শান্তির ওষুধ। যেদিন থেকে ওই মেয়ে সারফারাজকে ফেলে চলে গেছে সেদিন থেকেই নিষ্ঠুর হুতাশনে জ্বলে পড়ে মরছে সারফারাজ। কেউ দেখেনি সে ভয়ানক আগুন, কেউ হৃদয়ের আঙিনায় একমগ জল পর্যন্ত ঠেলে শীতল করেনি সে দগদগে অঙ্গার। সামান্য একটা অপরিচিত বাচ্চার জন্য কিসের এত মায়া, কিসের টান, কিসের ভালোবাসা? সারফারাজ আবারও খুলে ডায়েরির পৃষ্ঠা। গোটা গোটা ভুলভাল লেখাগুলো আরেকবার পড়ে সে। অনিন্দ ভালো লাগায় হৃদয় কেমন ফুলে ফেপে উঠতে চাইছে। নিষ্ঠুর নির্দয় মানবটা আজ কেমন যেন কোমল, ভালোবাসা পরায়ণ আর দরদি হয়ে উঠল। মনের অজান্তে সেই বাদামি মলাটের ডায়েরি বুকে চেপে ধরে সারফারাজ চোখ বুজে গভীর শ্বাস টানে, এরপর বিড়বিড় করে আওড়ায়, তোমার আর আমার ভেতরকার এই টানের উৎপত্তি কোথা থেকে তা আমি ঠিক খুঁজে বের করবো রূপকথা। জাস্ট গিভ মি সাম টাইমস। হঠাৎ দরজায় নক হবার শব্দে ডায়েরি বালিশের তলায় রেখে উঠে গেল সারফারাজ। দরজা খুলতেই নজরুলের দেখা মিলল। সারফারাজকে দেখতে পেয়ে হাতে থাকা চাবিখানা দিয়ে বলে উঠল, কর্নেল সাহেবের জিপ গাড়ির চাবি নাও। এখনো আগের মতোই পাগলা ঘোড়ার মতো ছোট। আব্বার আমি মিলে গাড়িটাকে বহু যত্নে আগলে রেখেছি। কর্নেল সাহেবের খুব শখের গাড়ি কিনা। সারফারাজ চাবি নিয়ে কিছুক্ষণ নীরব রইল, এরপর বলল, এসব পুরাতন জিপ গাড়িতে আমার চলবে না নজরুল ভাই। আজকের মধ্যে আমার নতুন গাড়ি চাই। খোঁজ নাও মার্কেটের সবচেয়ে দামি গাড়ি কোনটা। নজরুল সামান্য ইতস্তত করে বলে উঠল, খামোকে এত টাকা খরচ কি দরকার? তুমি না বললে দুদিন পর চলে যাবে? নিয়ত পাল্টেছি নজরুল ভাই। জীবনের গতি নির্ধারণ না করে আমি এক চুলো নড়ব না এখান থেকে। উদ্দেশ্যহীন জীবনটার একটা লাগাম ধরার মানুষ দরকার। নজরুল বুঝল সারফারাজ কোনো মানুষের কথা বলছে, তাই সামান্য দুষ্টু হেসে বলল, ভাবি সাহেবের দেখা খুব শীঘ্রই পাবে মনে হচ্ছে। ভাবি সাহেবা না নজরুল ভাই, বলো রানী সাহেবা। নজরুল অল্প মাথা চুলকে বলল, কোথায় সেই সাম্রাজ্য? ক্যালিফোর্নিয়া। নজরুল আর কথা বাড়ালো না। সারফারাজ সম্পর্কে ইতোমধ্যে সে অনেক কিছুই জেনে গিয়েছে। সারফারাজের কথাবার্তা, চালচলন কিছুই আর পাঁচজন মানুষের মতো নয়। মুহূর্তে মুহূর্তে তার ফোন আসে, তাদের সাথে পটপট করে ইংরেজিতে কথা বলে সারফারাজ। কথার মূল বিষয়বস্তুই থাকে ওয়েপন, ড্রাগস আর মার্ডার নিয়ে। ইন্টার পাস নজরুল পুরো ইংরেজি না বুঝলেও কিছুটা ঠিক বুঝতে পারে। বাঙালি মানুষের ইংরেজি উচ্চারণ এমন নয়। সারফারাজ যখন ইংরেজিতে কথা বলে নজরুল অবলোক তাকিয়ে ওই লালচে ঠোঁটজোড়া আর চোখের ভঙ্গি দেখে। কি মাধুর্য তাতে, যেন নজরুলের সামনে সারফারাজ নয়, কোনো বিদেশি বসে আছে। নজরুল মনে করে সারফারাজের মধ্যে যেন কর্নেল সাদাফ শাহজাইনে ফিরে এসেছে। কি তেজি আর গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিরা ছিল মানুষটা। হঠাৎই কর্নেল সাহেবের খণ্ডিত দেহাংশের কথা মনে পড়তে কেঁপে ওঠে নজরুল। নিজের চিন্তা ভাবনার সমাপ্তি ঘটিয়ে এলোমেলো গলায় নজরুল বলে, গাড়ি কিনতে চাইলে আমার সাথে চলো দুপুরের পর। আমি আসি, আমার কাজ আছে। আর দাঁড়ালো না নজরুল। কর্নেল সাহেব আর মায়া চৌধুরীর জন্য তার মন ভেঙে টুকরো টুকরো হচ্ছে। মেয়ে মানুষের মতো কান্না পাচ্ছে তার। মায়ের মতো মানুষটা কোথায় এমন হারালো যে আর খুঁজেই পাওয়া গেল না। কোন অভিশাপে এমন নিঃশেষ হলো এই মায়াকুঞ্জ? এমনটা কি হবার কথা ছিল যে কর্নেলের চোখের দিকে তাকিয়ে একটা কুকুর পর্যন্ত ঘেউ করতে পারেনি? তাকে এমন ভয়ানক নিষ্ঠুর মৃত্যু কেউ কিভাবে দিয়েছিল? নজরুল চলে যেতেই তপ্ত শ্বাস ছাড়ল সারফারাজ। এরপর বিদেশে থেকে আনা চকলেটস আর হেয়ার ব্যান্ড, ক্লিপ এগুলো রূপকথার ব্যাগে রেখে চেন আটকে কাবার্ডের উপরে রেখে দিল। ঠোঁট কামড়ে বনে বনে কিছু একটা ভেবে মুচকি দুষ্ট হাসল সারফারাজ। এরপর চলে গেল শাওয়ার নিতে। এই মুহূর্তে অভিরূপের দর্শন খুব প্রয়োজন। সবাই মাগরিবের আজান পড়েছে। চারপাশ আবজা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। শীতল ফিরফিরে হাওয়া রূপকথার কক্ষের বেলকুনি গলিয়ে কক্ষে এসে হানা দিচ্ছে।
সেই হাওয়ার মোলায়েম স্পর্শে ঈষৎ কেঁপে উঠল রূপকথা। ঘুমের ঘোরে কম্পিত শীতল হাতে গায়ের কাঁথাটা আরেকটু ভালো করে গায়ে চেপে থরথরিয়ে কেঁপে উঠল সে। শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে। জ্বরের ঘোরে বারবার মনে হচ্ছে ওই ভয়ানক লোকটা লাঠি নিয়ে তার দিকে তেড়ে আসছে। লিচুর ডাল ভেঙে পড়ে যাবার ট্রমা থেকে এখনও বের হতে পারছে না সে। এদিকে শিউলি ডেলির দিকে চোখ গরম করে বারবার জিজ্ঞেস করছেন, হুট করে কি হলো বলতো? কোন বন্ধুর বাড়ি গেছিলি তোরা? ডেলি জবাব দিতে পারে না, শুধু ইতিউতি তাকিয়ে আপনা আপনা করে। শিউলি কখনো যদি জানতে পারে ডেলি লিচুর লোভে রূপকথাকে গাছে তুলেছে আর বাড়ির দারোয়ান এভাবে লাঠি নিয়ে এসেছে, তবে ডেলির পিঠের ছাল চামড়া এখনই গুটিয়ে নেবে শিউলি বেগম। এতেই শেষ নয়, জিভটা পর্যন্ত ছিঁড়ে নিতে এক মুহূর্ত কাল বিলম্ব করবেন না। তাই ভয়ে ভয়ে এক মিথ্যে সাজালো ডেলি। কথাগুলো ধীরে ধীরে বলে কেটে পড়তে চাইল ডেলি, কিন্তু শিউলি ভয়ার্ত গলায় বলল, যদি ভাইজান ফোন দেয় কি বলবো? ডেলি উত্তর করার আগেই শিউলির ল্যান্ডলাইনে ফোন এলো। আকস্মিক শব্দে কেঁপে উঠল ডেলি শিউলি দুজনেই। এরপর কম্পিত বক্ষে ফোন কানে তুলতেই ওপাশ থেকে রেখার বিচলিত কণ্ঠ পাওয়া গেল। রূপকথা, কোথায় আপা? কতবার ফোন দিচ্ছি, তুলছেই না। রেখাকে থামিয়ে আশ্বস্ত করে শিউলি বিয়ে আসা গলায় বললেন, ঘরেই আছে রেখা, বাইরে ঘুরতে গিয়েছিল ন্যালির সাথে, মাত্র এসে ঘুমোলো। আমাকে বলেছে যাতে ডেকে ডিস্টার্ব না করি। ফোন সাইলেন্ট করে ঘুমোচ্ছে বোধহয়, উঠলে তোমাকে কল করতে বলবো কেমন? মেয়ে ঘুমোচ্ছে শুনে রেখা স্বাভাবিক গলায় বলে উঠল, না না আপা, থাক ঘুমাক। পড়াশোনার প্রেশারে এই কদিন ঘুমাতে পারিনি। আমি না হয় কাল কথা বলে নিব, রাখছি। রেখা ফোন কাটতে স্বস্তির শ্বাস ফেললেন শিউলি। এরপর চশমার উপরে দিয়ে মেয়ের দিকে বড় বড় চোখ করে বলে উঠল, এভাবে মিথ্যা বলা যায়? আর যাবি তনয়দের বাড়িতে? নীলি তৎক্ষণিৎ মাথা নাড়িয়ে বলে উঠল। নীলির কথায় শিউলি কপাল কুঁচকে বলে উঠল, গুণটাকে? নীলি ধরা পড়া চোরের মতো থতমত খেয়ে বলে উঠল, ঢাকায় এসে নিজের দম পর্যন্ত ফেলার সুযোগ পাচ্ছে না অভিরূপ। এদিকে এসেই নিজের ফোনটা হারিয়ে ফেলেছে। ঢাকার রাস্তায় এত চোর বাটপার ঘুরে যা দেখে রীতিমতো অবাক হয়েছে অভিরূপ। অথচ বিদেশে ফোন ফেলে রাখলে মানুষ তাকে পর্যন্ত দেখে না। এদিকে ফোনের সাথে সাথে সকলের কন্ট্যাক্ট নম্বর, ঠিকানা সব হারিয়ে বসে আছে সে। সারফারাজ দেশে এসেছে কিনা সেই খবরটাও ফোন করে নেওয়া হচ্ছে না। সারফারাজ কী ভাববে সেটা মনে করে লজ্জায় নাক কাটা যাচ্ছে তার। তাই মনে মনে অভিরূপ ভাবলো একবার সারফারাজের বাড়িতে যাবে সে। বিদেশে থাকতে এমনটাই কথা হয়েছিল। সারফারাজ নিজ বাড়িতেই থাকবে কিছুদিন এবং তার মাকে খুঁজবে। যেই ভাবনা সেই কাজ। নিজ বাসা থেকে সারফারাজের বাড়িতে যেতে প্রায় 50 মিনিটের মতো সময় লাগবে তার। গুগল ম্যাপে রাস্তার জ্যাম কন্ডিশন দেখে বাইক নিয়ে বেরিয়ে গেল অভিরূপ। অভিরূপের মা অবশ্য বারবার বলে দিয়েছে অভিরূপ ফেরার পথে সারফারাজকে যেন সঙ্গে করে অবশ্যই নিয়ে আসে। নিজ কক্ষে আবারও সেই ডায়েরি নিয়ে বসেছে সারফারাজ। এই পর্যন্ত কতবার পড়ে শেষ করেছে এই ডায়েরি তার হিসেব নেই। সারফারাজ তো ভেবেই নিয়েছিল তার মতো খুনিকে কেউ মনে রাখবে না, কিন্তু সারফারাজকে ভুল প্রমাণ করে দিয়ে এই বাচ্চা মেয়েটা তাকে খুব মনে করে রেখেছে এতগুলো বছর ধরে। কিন্তু কেন? নেহাতি সারফারাজ তার সেভিয়র এই জন্য, নাকি অন্য কিছু? ভাবনা ফেলে ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে এই ডায়েরির শেষ পৃষ্ঠায় এসে অনেকগুলো ঠিকানা নোট করা দেখতে পেল সারফারাজ। একটা সুফিয়ান চৌধুরীর বাংলোর ঠিকানা, সেটা সারফারাজ চেনে। আরেকটা মেডিকেল কলেজের ঠিকানা, সারফারাজের বাড়ির ঠিকানাও স্থান পেয়েছে তাতে। আরেকটি ঠিকানা দেখা যাচ্ছে সেই পাতায়, কিন্তু এই ঠিকানা চিনে না সারফারাজ। কিন্তু চিনে নিতে কতক্ষণ? মাথায় ঠিকানাটা ক্যাপচার করে সারফারাজ বলে উঠল, এই ঠিকানায় যদি কড়া নাড়িয়ে তোমার দেখা পাওয়া যাবে রূপকথা। এমন সময় টুং করে কলিং বেল বেজে উঠল। ডায়েরি বিছানায় ফেলে বাইরে বেরিয়ে এলো সারফারাজ। কামাল চাচা বা নজরুল কেউ বাসায় নেই। নজরুল গেছে সারফারাজের এক গুরুত্বপূর্ণ কাজে, আর কামাল গেছে মেয়ের বাসায়। দ্বিতীয়বার বেল বাজতেই দ্রুত পদে হেঁটে গিয়ে মেইন দরজার সিটকিনি খুলে দিল সারফারাজ। দরজা খুলতেই ক্লান্ত অভিরূপের দেখা মিলল। অভিরূপকে দেখে কোনো ভাবভঙ্গির পরিবর্তন হলো না সারফারাজের। জুতো খুলে ভেতরে প্রবেশ করতে করতে অভিরূপ বলে উঠল, নাইস হাউস। সারফারাজ শুকনো হেসে শুধালো। কি মনে করে? অভিরূপ বিষণ্ণ মুখে বলল, এসে ফোন হারিয়ে ফেলেছি ডুড। নতুন ফোন নিয়েছি কিন্তু সকলের নাম্বার হারিয়ে ফেলেছি।
অভিরূপের এহেন কোথায় শব্দ করে হেসে দিল সারফারাজ। এরপর সন্দিহান ভরাট গলায় শুধালো, টেকনোলজি বিষয়ক বিস্তর জ্ঞান যার, তার থেকে এসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। অভিরূপ প্রতিক্রিয়া দেখালো না সারফারাজের, তাচ্ছিল্য। সোফায় আরাম করে শুয়ে অভিরূপ বলে উঠল, মা নিয়ে যেতে বলছে তোকে, চল রেডি হ। সারফারাজ অভিরূপের সামনে বসতে বসতে ব্যস্ত গলায় বলল, আজ নয়, অন্যদিন। আজ বিশেষ কাজ আছে আমার। অভিরূপ সারফারাজের তেরামো জানে, তাই বেশি বাক্যপচয় না করে বলে উঠল। তোর বাড়ি ঘুরে দেখতে চাই। সারফারাজ বাঁকা হেসে বলে উঠল। পরে তো বলবি এই বাড়িটাও তোর চাই। অভিরূপ কপাল কুঁচকে বলল। মানে সারফারাজ চোখ টিপে বলল। জাস্ট কিডিং। এরপর অভিরূপকে নিয়ে পুরো বাড়ি ঘুরতে ঘুরতে নিজ কক্ষে এলো সারফারাজ। সারফারাজের কক্ষে ঢুকেই বিছানার উপরে থাকা আকর্ষণীয় ডায়েরি নজর কাড়ল অভিরূপের। দ্রুত পায়ে হেঁটে সেই ডায়েরি স্পর্শ করবার আগেই সারফারাজ ছো মেরে নিয়ে বলে উঠল। এটা স্পেশাল, এটা দেখতে পারবি না তুই। হাত গুটিয়ে অভিরূপ তপ্ত শ্বাস ফেলল। এরপর ধীর গলায় বলল, কি আছে এতে? আমার জন্য কারো হৃদয় নিংড়ানো ভালোবাসা। অভিরূপ চকচকে চোখে শুধালো। ভালোবেসেছিস? ডায়েরি চেপে ধরে সারফারাজ উত্তর করল। এটা ঠিক ভালোবাসা নয়, এই সম্পর্কের কোনো নাম নেই। সেই নামহীন সম্পর্কের সংজ্ঞা খুঁজে বেড়াচ্ছি আমি। প্রসঙ্গ পাল্টে অভিরূপ হঠাৎ শুধালো। রূপকথার কোনো খোঁজ পেলি? সারফারাজ চট করে মাথা নাড়িয়ে বলে উঠল। না। কথাটি বলতে বলতে অদ্ভুত হাসল অভিরূপ। সে সাথে পুরো মুখশ্রী জুড়ে কিছু হাসিল করার আনন্দ ফুটে উঠল। অভিরূপের হাসি আর গভীর চোখের ভাষা নজর এড়ালো না সারফারাজের। ঠোঁটে হাসি রেখা অব্যাহত রেখে সারফারাজ বলল, মহাকবি আলাউলের পদ্মাবতী পড়েছিস? আকস্মিক সাহিত্যের প্রশ্নে অভিরূপ কপাল কুঁচকে বলল, না, কেন? পদ্মাবতীর রূপের বর্ণনা শুনেই তাকে নিজের করার জন্য উন্মাদ হয়ে গিয়েছিলেন আলাউদ্দিন খিলজি, কিন্তু শেষ পরিণতি ছিল খুবই ভয়ঙ্কর। এসব সাহিত্য গল্প আমাকে কেন বলছিস? গল্প করার মানুষের বড্ড অভাব, তাই। সারফারাজের বাড়িতেই রাতের খাবার শেষ করলো অভিরূপ। এবারে দুই বন্ধু মিলে খোশ গল্প করলো লম্বা সময় নিয়ে। কথায় কথায় সারাদিন কি কি অদ্ভুত ঘটনা ঘটেছে রূপকথা আর নীলির সাথে, সেটাও বলল সারফারাজ। লিচু গাছে উঠে রূপকথা কেমন বিড়ম্বনায় শিকার হয়েছে সেটা শুনে অভিরূপ হাসতে হাসতে শেষ, কিন্তু নির্বিকার সারফারাজ। অভিরূপের উচ্চস্বরের হাসিতে সারফারাজের চোয়াল শক্ত হয়ে গলার নিচে শিরাটা ফুলে উঠল। অভিরূপ তা খেয়াল করলো না। সে হাসতে হাসতে ফ্লোরে ঢলে পড়ল। অভিরূপের পানে গরম চোখে তাকালো সারফারাজ। অভিরূপের দাঁত তুলে ফেলতে ইচ্ছে হচ্ছে তার এই মুহূর্তে। বিষয়টিকে এতই হাসির? বোকা অভিরূপ কি জানে রূপকথার পরিচয় জানতে পেরে সারফারাজের বুকখানা কেমন উত্তাল হয়ে উঠেছিল। সারফারাজের এর ভয়ানক চোখ দেখে মুখের হাসি সহসায় উধাও হলো অভিরূপের। দাঁতগুলো পাতলা ঠোঁট দিয়ে যথাসম্ভব ঢেকে ভয়ার্ত গলায় বলে উঠল, এমন হ্যান্ডসাম হ্যাংকে যে মেয়ের কেয়ারটেকার ওরফে দারোয়ান ভেবেছে, তাকে আমি সচক্ষে দেখতে চাই। মানতে হবে দম আছে ওই মেয়ের, নইলে এমন অদ্ভুত পদবি তোকে দিয়ে জ্যান্ত বাড়ি ফিরে গেছে। এত বিশাল ভয়ানক ব্যাপার শেফার। সারফারাজ শীতল গলায় বলল, বাড়ি ফিরে যা অভিরূপ, তোকে চটকে কাবাব করতে ইচ্ছে করছে। কথাটি বলেই ফ্রুট বাস্কেট থেকে ফল কাটার ছুরিটা হাতে দিল সারফারাজ। ধারালো চিকন ছুরির পাড়ে তাকিয়ে ফাঁকা ঠোক গিল অভিরূপ। এরপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলে যাচ্ছি, পরে আবার আসবো। সারফারাজ প্রত্যুত্তর করল না। অভিরূপ কিছুক্ষণ নিরুত্তাপ থেকে টেবিলের উপর থেকে হেলপে টিতে নিতে বলল। কবে ফিরছিস? একটা আপেলের ছুরি বিধিয়ে সারফারাজ বলে উঠল, ফিরতে দেরি হবে। লুইস আর ইয়ংকে এখানে আসতে বলো। অভিরূপ কপাল কুঁচকে বলল, এখানে এসে মানসিক প্রশান্তি পাচ্ছি অভি, কয়েকটা দিন থাকতে চাই। অভিরূপ ঘাটালো না, অল্প মাথা দুলিয়ে বলল। ঠিক আছে। সারফারাজ মেঝের ঝকঝকে টাইলসে দৃষ্টি নিবদ্ধ করে বলল, দুটো গাড়ি কিনতে হবে, আমার চলাচল করতে অসুবিধা হচ্ছে, কমফোর্ট ফিল করছি না এসব গাড়িতে চড়ে। ঠিক আছে, কাল শোরুমে চল। বাট লাইসেন্স? ওসব তোর ভাবতে হবে না, আমার মামা আছেন, সব ব্যবস্থা তিনিই করে নেবেন। আর দাঁড়ালো না অভিরূপ। বাড়িতে তার বাবার খেয়াল রাখতে তাকে বেশ হিমশিম খেতে হচ্ছে। তার মা একা অসুস্থ, মানুষটার সেবা করতে পারে না। তাই সারফারাজের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো অভিরূপ। যাবার আগে স্বাভাবিক গলায় বলল, মা তোকে সামনে থেকে একবার দেখতে চেয়েছেন, ওনার ছেলে সেভিয়রকে একবার হাতে স্পর্শ করে দোয়া করতে চান। মন ভালো হলে একবার আসিস। যাই এখন।
অভিরূপ প্রস্থান নিল দ্রুত পায়ে। অভিরূপ চলে যেতেই দরজা আটকে আবার সেই ডায়েরির শেষ পৃষ্ঠা খুলল সারফারাজ। এরপর নিজের ফোন থেকে সেই ঠিকানার ছবি তুলে ছটপট তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। যাবার আগে কামালকে এটাকে বলে গেল, রাতে বাড়ি ফিরবো না চাচা, দরজা আটকে ঘুমিয়ে যেও। রাতের দ্বিপ্রহরে রূপকথার জ্বর মাত্রা ছাড়ালো। জ্বরের ঘোরে আবোল তাবোল বকতে শুরু করলো রূপকথা। এদিকে নীলি জলপট্টি দিতে দিতে কখন মেঝেতে পড়ে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। অবশ্য ঘুম কাতরে মানুষের এসব বোধবুদ্ধি থাকেও না। নীলি ঘুমোতে খুব ভালোবাসে, ঘুম তার এতই প্রিয়, একবার ঘুমালে সারা বাড়ি ডাকাত পড়লেও নীলি কিচ্ছুটির খবর বলতে পারবে না। ঘুমের ঘোরে নীলি খুব অদ্ভুত এক স্বপ্ন দেখল। স্বপ্নে হুট করেই ফাঁকা রাস্তায় নীলির সাথে খুব সুদর্শন এক যুবকের দেখা হয়ে গেল। যুবকের সফেদ আকর্ষণীয় মুখশ্রী, লাল ঠোঁট আর ঘন কালো চুল নীলির হৃদয়ে ঝড় তুলল। যুবকের সৌন্দর্যে মোহিত হয়ে নীলি আগ বাড়িয়ে তার সাথে কথা বলতে চাইল, কিন্তু ছেলেটি হঠাৎই কোথা থেকে এক বন্দুক নিয়ে এসে নীলির মাথায় ঠুকে বলে উঠল। কথাটি বলেই পকেট থেকে এক টুকরো অজগরের কাঁচা মাংস বের করলো যুবক। যুবকের হাতে রক্তাক্ত অজগরের ছোট একটা পিস দেখে নীলির বমি পেল, পেট গুলিয়ে উঠল। স্বপ্নের ঘোরেই মুখ চেপে উঠে গেল নীলি। ঘুম জড়ানো চোখে বেসিনে গিয়ে কতক্ষণ ওয়াক ওয়াক করে দুর্বল শরীরে নিজের বেডরুমে গিয়ে শুয়ে পড়ল। এরপর আবার ঘুমের দেশে পাড়ি জমালো। ওদিকে একা পড়ে রইল রূপকথা। ঘড়ির কাঁটা চলতে চলতে রাত 2-এর ঘরে ঠেকল। আমজাদ হায়দারের দুতলা বিশিষ্ট বাড়িটা একদম নির্জন নিস্তব্ধ। আশেপাশে সেরকম বাড়িঘর না থাকায় জায়গাটা আরও ভুতুরে লাগছে। আশপাশের মধ্যে কোনো সোডিয়াম লাইটের খাম্বা নেই। সন্ধ্যা নামতেই আবছা আলোয় আরও গা ছমছমে লাগে। তার মধ্যে ছাদের এক টুকরো বাগান দেখে মনে হয় ঘন জঙ্গল। বিশাল আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা। হালকা বিদ্যুতের চমকে মনে হচ্ছে এই বুঝি ভারী বর্ষণ ঝরবে। মনের ধারণাকে সত্যি রূপান্তরিত করে ইলশেগুড়ি বৃষ্টির সূচনা হলো। সারফারাজ যখন আমজাদ হায়দারের বাসার নিচে এসে দাঁড়ালো তখন রাত 2:10। হাতে থাকা স্মার্ট ওয়াচে একবার সময় পরখ করল। কালো আকাশে দৃষ্টি বুলালো সারফারাজ। পুরো আকাশ কালচে ঘন মেঘে ঢেকে গিয়েছে ইতিমধ্যে। ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে বাড়ির পেছনের দিকে দৌড়ে চলে গেল সারফারাজ। পেছন সাইডের বিল্ডিংয়ে নজর বুলাতে লালচে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটল। পেছনের দিকে একটা বেলকনি খোলা দেখা যাচ্ছে। এটাই সারফারাজের জন্য এনাফ। এক বেলকনি দিয়েই পুরো বাড়ি লুট করতে পারবে সে। কিন্তু এই সামান্য বাড়িতে তার লুট করার মতো কিছুই নেই। তবে যা আছে তাকে লুট করার সাধ্যই সারফারাজের নেই। মনের অযাচিত ভাবনা দূরে সরিয়ে উপরে ওঠার পথ খুঁজতে লাগলো সারফারাজ। ভদ্রলোক বেশ সুকৌশলে বাড়িখানা তৈরি করেছেন। উপরে ওঠার তেমন ব্যবস্থা নেই। ড্রেন পাইপগুলো বাড়ির ভেতরের দিকে বোধ হয়। পুরো ওয়াল চকচকে মসৃণ। বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করে কপাল কুঁচকালো সারফারাজ। বৃষ্টির পশলা ক্ষণে ক্ষণে বেড়ে চলেছে। সারফারাজের গায়ের পোশাক অর্ধেকের বেশি ভিজে গেল। চরম বিরক্তিতে মেজাজ ছুটে যাচ্ছে তার। তবু নিজেকে নিয়ন্ত্রণ করে পাশে থাকা বকুল গাছে বহু কসরত করে উঠতে সক্ষম হলো। এরপর লম্বা হাত বাড়িয়ে নিচতলায় জানালার সানসেটের উপরে পা বাড়িয়ে সেটার উপরে দাঁড়ালো। সাবধানতা অবলম্বন করেও কোনো কাজ হলো না। ধারালো কিছুর সাথে লেগে হাতে বেশ খানিকটা কেটে হা হয়ে গেল। কিন্তু গুরুত্ব দিল না সারফারাজ। রক্ত ছড়া হাত নিয়ে লাফিয়ে লাফিয়ে উঠল দোতলার সেই খোলা বেলকনিতে। এরপর সন্তর্পণে কক্ষে ঢুকতেই এক প্রকার আত্মা বেড়ে যাবার উপক্রম হলো মেলি চিৎকারে। সারফারাজের চতুর মস্তিষ্ক নিমিষেই বুঝে গেল এটা সেই আইটেমের কক্ষ যিনি তাকে দারোয়ান উপাধিতে ভূষিত করেছেন। শব্দহীন পা ফেলে সামান্য দূরে গিয়ে দাঁড়ালো সারফারাজ। এরপর নেলির আরও কিছু আবোল তাবোল অস্পষ্ট কথা শোনা গেল। সেসব শুনে সারফারাজ বিড়বিড় করে বলে উঠল, যার ঘরে যাবে একদম জ্বালিয়ে মারবে। ভবিষ্যৎ বেচারার জন্য খুব কষ্ট হচ্ছে। এমন মেয়ে মানুষও হয়, কার কপালে জুটে এরা। নেলি আবারও বলে উঠল। সারফারাজ আর 1 মিনিট দাঁড়াতে চাইল না এই ঘরে। মনে মনে বলল, এমন মানুষের সাথে এই মেয়ের বিয়ে হোক যে সত্যি একে অজগরের কাবাব খাওয়াবে। কথাটি বলে দরজা অল্প ফাঁকা করে ধীরে ধীরে অন্য কক্ষের দিকে পা বাড়ালো সারফারাজ। ভেতর থেকে দরজা আটকানো এক কক্ষের সামনে দাঁড়াতেই পুরুষালী গলায় হুঙ্কার ভেসে এলো, এই কে আমার বাগানের পেয়ারায় হাত দেয়? হাত কিন্তু কামড়ে ছেড়ে নিব আমি।
সারফারাজের ইচ্ছে হলো দেয়ালে সজোরে মাথা বাড়ি মারতে। একই পরিবারের সবগুলো মানুষ এমন পাগল কি করে হতে পারে? এদিকে বৃষ্টির ঝাপটা বাড়লো কয়েক গুণ। এখন আর কারো শব্দ পাওয়া যাচ্ছে না। সারফারাজ আরও দুটো খালি কামরা চেক করার পর রূপকথার কক্ষের সন্ধান পেল। ধীর পায়ে সেই কক্ষের ভেতরে ছোট ছোট কদম ফেলে বিছানার নিকটে এগিয়ে এলো সারফারাজ। ভয় নামক বস্তু যার সাথে একদম পরিচিত নয় সেই সারফারাজের প্রশস্ত বুকটা আজ কেমন দুরু করে কেঁপে উঠল। নিজের বাঁ পাশের ধুকফুকুনি ধ্বনি বেশ করে সে নিজেই শুনতে পাচ্ছে। মেরুদণ্ড বেয়ে কেমন হিমস্রোত নেমে যাচ্ছে। পা দুটো মেঝের সাথে আটকে যেতে চাইছে বারবার। কিসের তাড়নায় এই ভয়ের উৎপত্তি? উত্তর জানে না সারফারাজ। ধীরে ধীরে রূপকথার বিছানার একদম কাছ ঘেঁষে দাঁড়ালো সারফারাজ। ডিম লাইটের ঝাপসা আলোয় রূপকথার ফিনফিনে ছোট মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও হাঁটু মুড়ে বসে বিছানায় হাত ভাঁজ করে রেখে তাতে থুতনি রাখলো সারফারাজ। এরপর খুব কাছে থেকে রূপকথার ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে আবেগে আপ্লুত হলো সারফারাজ। 12 বছর আগেও ঠিক এভাবেই ঘুমকুমারী রাজকুমারীর ন্যায় বুকে বালিশ জড়িয়ে ঘুমিয়ে থাকতো রূপকথা। আর সারফারাজ বাধ্য দাসের ন্যায় সারা রাত বসে পাহারা দিত। ঘুমে দু চোখ বন্ধ হতে আসতো সারফারাজের, তবুও অজানা কারণে রাতভর জেগে জেগে রূপকথার প্রতিটি নিঃশ্বাস শুনত সে। নির্ঘুম সারফারাজ সারাদিন কাজ করতে গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ত। কিন্তু রূপকথা যখন তার ছোট ছোট কচি হাতে সারফারাজের বড় বড় চুলের গোছা ধরে টান দিত, নিমেষে যেন সমস্ত শরীর খারাপ কোথায় পালাতো। ঘুমের তালে পাশ ফিরতে চাইল রূপকথা, কিন্তু দুর্বল শরীর নড়তে চাইল না। বাধ্য হয়ে ওভাবেই গুটিয়ে পড়ে রইল। ঠান্ডা হিম বাতাস, বৃষ্টি আর জ্বর তিনের সমন্বয়ে রূপকথার শরীর কাঁটা দিয়ে কেঁপে উঠল। সারফারাজ টের পেয়ে অনাদরে পায়ের কাছে পড়ে থাকা কাঁথাটা রূপকথার গায়ে জড়িয়ে দিল। কাঁথার ওম পেয়ে সারফারাজের হাতসহ চেপে ধরল রূপকথা। সারফারাজের শীতল হাত নিজের গলার ভাঁজে 2 হাতে চেপে ধরে অস্পষ্ট স্বরে বলল, আরাম লাগছে সারফরাজ। রূপকথার গায়ের উত্তাপে সারফারাজ চমকে উঠল সহসাই। নিজের হাত সরাতে চাইল রূপকথার গলা থেকে, কিন্তু রূপকথার হাত গলিয়ে তা ছুটাতে পারল না। অপর হাতের উল্টো পিঠ দিয়ে রূপকথার কপাল ছুল সারফারাজ। কিছুক্ষণ রেখে আলগোছে হাত সরালো। এটা শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে। এমন অসুস্থ মেয়েকে ফেলে সবাই বেঘরে ঘুমোচ্ছে কি করে? রূপকথার জ্বরে রাগে হিতাহিত জ্ঞান হারাতে ইচ্ছে হলো সারফারাজের। তোমার স্পর্শ আমি খুব করে চিনি সারফরাজ। তোমার ওই শক্ত হাত জোড়া আমার যে খুব পরিচিত মনে হচ্ছে। সত্যিই তুমি আমার পাশে বসে আছো। সব ভ্রম, তাই না? রূপকথার জ্বরের ঘোরে বলা ভাঙা স্পষ্ট কথাগুলো সারফারাজের ভেতর নাড়িয়ে দিল। এই পৃথিবীতে তাকেও ভালোবাসার মতন কেউ আছে? বিধাতা এই নিষ্ঠুর পৃথিবীতে তার খোঁজ নেবার জন্য এত সুন্দর একটা মানুষ পাঠিয়েছে, অথচ সে কিনা কোন দূরে দেশে একাকী জীবন টেনে নিয়ে যাচ্ছে। গম্ভীর হৃদয়হীন সারফারাজের কেমন ফুপিয়ে কাঁদতে ইচ্ছে হলো, কিন্তু নিজেকে যথেষ্ট শক্ত রাখলো সে। রূপকথা আবার বলে উঠল, ট্রেনের অদ্ভুত চোখওয়ালা ছেলেটা আমাকে ধরতে চায় সারফরাজ। ওকে দেখে আমার ভয় করছে। প্লিজ সেভ মি ফ্রম হিম। রূপকথার এহেন কথায় কপাল কুঁচকে এলো সারফারাজের। সামান্য মাথা ঝুঁকে রূপকথার কানের কাছে ফিসফিস করে সারফারাজ শুধালো, কোন ছেলে রূপকথা? তার চোখ দুটো প্রায় তোমার মতো। কথাটি বলেই সারফারাজের গলা জড়িয়ে নিজের বেশ কাছে নিয়ে এলো রূপকথা। সারফারাজের লালচে ঠোঁট জোড়া প্রায় রূপকথার নাক ছুঁই। এমন পরিস্থিতিতে কেমন ভয়ানক অনুভূতি হলো সারফারাজের বুকের ভেতর। পুরো শরীর কেমন আগুনে ন্যায় উত্তপ্ত হলো। সেই সাথে লাল হয়ে উঠল কান্দয়। মনে হচ্ছে এক্ষুনি কান দুটো ব্লাস্ট হবে। মস্তিষ্ক বিক্ষিপ্ত হতে চাইছে। অজানা ক্লান্তিতে চোখ বুজে আসতে চাইছে। হৃদ গতি ছুটছে ঘোড়ার রেসের ন্যায়। নিষিদ্ধ বাসনা খেলে গেল শরীর জুড়ে। সারফারাজ বুঝল আগুনের অনেক কাছে এসে দাঁড়িয়েছে সে। সামান্য অপেক্ষার পরই জ্বলে পুড়ে অঙ্গার হবে সে। তার নিজেকে বহু কষ্টে রূপকথার থেকে ছাড়িয়ে দুর্বল পায়ে উঠে দাঁড়ালো সারফারাজ। এরপর না চাইতেও মনের বিরুদ্ধে গিয়ে রূপকথার কক্ষ ত্যাগ করলো। ধীর পায়ে আবারও এসে দাঁড়ালো নীলির কক্ষে। আরামে কাঁথা মুড়িয়ে চোখ অর্ধেক খুলে ঘুমাচ্ছে নীলি। দমিয়ে রাখা রাগটা আবার চাঙ্গা হলো সারফারাজের। এরপর গলার সমস্ত আওয়াজ দিয়ে ধমকে গর্জে বলে উঠল, ওখানে জ্বরে মরছে একজন, আর এখানে আরামে ঘুমানো হচ্ছে। ফাজিল মেয়ে কোথাকার, ওঠ! বলে ঠাটি এক চড় মারল নীলির ফর্সা গালে। মুহূর্তে ঘুম থেকে ধরফরিয়ে উঠল নীলি।
কিন্তু তার আগেই ব্যালকনি ডিঙে নেমে এলো সারফারাজ। ভয়ানক স্বপ্ন, চর আর বজ্রপাতের শব্দে হাউমাউ করে চিৎকার করে উঠল নেলি। মিনিট দুয়ের ব্যবধানে পুরো বাড়ি জুড়ে জ্বলে উঠল আলো। আমজাদ, হায়দার, শিউলি দুজনেই দৌড়ে এলেন মেয়ের কক্ষে। নেলির কক্ষে পা রেখে দ্রুত হাতে সুইচ জ্বলিয়ে ঘর আলোকিত করলেন শিউলি। ঘর আলোয় ভর্তি আলুথালু নেলিকে কাঁথা মুড়িয়ে বসে বসে কাঁদতে দেখা গেল। ঘটনা জানতে চাইলেই ভ্যাউ ভ্যাউ করে কেঁদে নেলি বলে উঠল। মাথা থেকে শুরু করে সারা শরীর কাঁথায় মুড়িয়ে জুবুথুবু হয়ে বিছানার এক কোণে আসন গেড়ে বসে আছে নেলি। মাথার এলোমেলো জ্বর পাকানো চুলের কয়েক গাছি চোখ মুখের উপরে সেটে রয়েছে। ভ্যা ভ্যা করে কান্নার কারণে চোখ মুখ বিকৃত হয়ে রয়েছে। সেই সাথে মেয়ের মুখে অজগরের কাবাব নাম শুনে জিভ বের করে চোখ কোচকে কপাল চাপলেন আমজাদ হায়দার। শিউলি মেয়ের কাছে এসে ভালো করে পর্যবেক্ষণ করতেই চোখ কপালে উঠল। সত্য সত্যই কেউ নেউলির বাম গালে কষিয়ে চর মেরেছে। হাতের 4টা আঙ্গুলে টকটকে ছাপ স্পষ্ট পুরো গাল জুড়ে। উত্তপ্ত গাল চেপে ধরে আরও কিছুক্ষণ কাঁদল নীলি। ভয়ানক স্বপ্ন মনে পড়ে বারবার বমির উদ্বেগ হচ্ছে তার। এদিকে গালটা ব্যথায় টনটনে। শিউলি মেয়ের মুখপানে তাকিয়ে কঠিন গলায় বললেন, ঘুমের ঘোরে নিজের গালে নিজেই চড় মেরেছিস, তাই না? তাৎক্ষণিক মাথা ঝাঁকিয়ে বলে উঠল। শিউলি বিরক্তি ভরা কণ্ঠে শুধালেন, স্বপ্নে কেউ কাউকে চড় মারতে পারে গর্ধব? শিউলির ধমকে উত্তেজিত হয়ে আমজাদ বললেন। আহা, এভাবে ধমকাচ্ছ কেন? শিউলি হাতের ইশারায় আমজাদ হায়দারকে থামিয়ে বলে উঠল, সেদিনও ঘুমের ঘোরে নিজেকে নিজেই ঘুষি মেরেছে। আমি নিজে দেখেছি এ দৃশ্য। স্বপ্নে কেউ তোমার মেয়েকে মারতে আসে না, কারণ সেসব অস্তিত্বহীন। যেমন যেমন বাপ তেমন মেয়ে। তুমিও সারা রাত আবোল তাবোল বক বক করে হাত পা ছোড়ো। তোমার থেকেই এই গুণ রপ্ত করেছে তোমার মেয়ে। ঘুম জড়ানো বিরক্ত ভরা কণ্ঠে কথাগুলো বলে পুরো রুমে নজর বোলালো শিউলি। এরপর শুধালো। শিউলির ধমকে উত্তর খুঁজে পেল না নেলি। কতক্ষণ কেঁদে কেটে শান্ত হতেই শিউলি রূপকথার কক্ষের দিকে ছুটল। এরপর লাইট জ্বালিয়ে রূপকথার বিছানার দিকে দৃষ্টি তাক করলেন। কাঁথা মুড়িয়ে হাঁটু ভাঁজ করে কুঁকড়ে শুয়ে আছে রূপকথা। শিউলি ত্রস্ত পায়ে এগিয়ে এসে জ্বর পরিমাপ করলেন হাতের সাহায্যে। জ্বর মোটেও কমেনি। এবার আরও চিন্তিত হলেন শিউলি। দৌড়ে গিয়ে আমজাদ হায়দারকে বলে উঠলেন, রূপকথার প্রচণ্ড জ্বর, ওকে হসপিটালে দিতে হবে। আমার ভয় করছে, ভাইজান জানলে কেলেঙ্কারি হবে। 2 দিন ধরে আসছে না। আসতেই মেয়ে অসুস্থ হয়ে বিছানায় নিয়েছে। 2 দিন ধরে আসছে না, আসতেই মেয়ে অসুস্থ হয়ে বিছানা নিয়েছে। এটা ভাইয়া কিছুতেই মানবে না। আমজাদ হায়দার কিছুক্ষণ নীরব থেকে প্রত্যুত্তর করলেন, ঠিক আছে, সকালে নিয়ে যাব। আপাতত এখন মাথায় পানি দেও। শিউলি ঘাড় কাত করে সাই জানিয়ে রূপকথার কক্ষে পুনরায় দৌড়ে গেল। এরপর বালতি ভর্তি পানি এনে মাথায় অল্প অল্প দিতে লাগলো। একটু পর নেলি নিজে উঠে এলো ঘুম কাটিয়ে। গালটা এখনও ফুলে রয়েছে। সে নিজেকে নিজে এভাবে চর মেরেছে, এটা তার বিশ্বাস হচ্ছে না। আয়নায় দেখেছে কেমন মোটা মোটা দাগ বসে গেছে গাল জুড়ে। তার সরু চিকন আঙ্গুল এত মোটা দাগ কিভাবে তৈরি করতে পারে? ভাবনা ফেলে একটা ছোট টাওয়াল ভিজিয়ে নিল নেলি। এরপর পরম যত্নে মুছিয়ে দিল রূপকথার হাত পা। শিউলি আর নীলির প্রচেষ্টায় ভোর রাতের দিকে জ্বর কমল রূপকথার। শরীর ঘেমে নিয়ে একাকার হতে গায়ের কাঁথা সরিয়ে দুর্বল শরীরে উঠে বসল সে। পাশেই শিউলি আর নীলি প্রচণ্ড অস্বস্তি আর ক্লান্তি নিয়ে রূপকথা বলে উঠল, খুব খারাপ লাগছে ফুপি, গোসল করতে হবে। শিউলি ঘড়িতে নজর দিল। আর কিছুক্ষণ পর 6টা বাজবে। এত সকালে গোসল করলে না জানি আবার ঠান্ডা বসে যায়। কিন্তু রূপকথার দরদর ঘোরে ঘাম দেখে শিউলি মাথা ঝাঁকালেন। দ্রুত পদে উঠে কাবার থেকে একটা লং টি শার্ট আর প্লাজো ওয়াশরুমে রেখে বললেন, যা গোসল করে আয়, ভালো লাগবে। রূপকথা বিছানা ছেড়ে উঠতেই শিউলি নেলির কাছে রূপকথার দায়িত্ব দিয়ে রান্নাঘরে দৌড়ে দিলেন। ওয়াশরুমের দরজা আটকে কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে রইল রূপকথা। এরপর শাওয়ারের নব ছেড়ে দেয়ালে হেলান দিয়ে ধীরে ধীরে হাঁটু ভাঁজ করে বসল। 2 হাতে ভাঁজ করা হাঁটু চেপে ধরে তাতে মাথা ছুঁয়ে চোখ বুঝল সে। ঠান্ডা জলের স্পর্শ উত্তপ্ত শরীরে সূচের কাটার মতো বিচ্ছে। সেই সাথে থরথর করে কেঁপে উঠছে পুরো শরীর। কিন্তু তাতে পাত্তা দিল না রূপকথা। সে শুধু স্বপ্নের কথা ভেবে চলেছে। এ কি অদ্ভুত স্বপ্ন! তুমি কি সত্যি আমার কাছে এসেছিলে সারফারাজ, নাকি আমার মনের ভ্রম এটা? আমি কি সত্যি হারিয়ে ফেললাম তোমাকে?
কত দূরে আছো তুমি? নানাবিধ ভাবনার অবসান ঘটিয়ে প্রায় মিনিট বিশেক পর নেলির দরজায় নক করার শব্দ পেয়ে শাওয়ার বন্ধ করে উঠে দাঁড়ালো রূপকথা। এরপর ছটপট পোশাক পাল্টে বাইরে বেরিয়ে এলো। রূপকথা বাইরে বের হতেই নেলি এগিয়ে এসে শরীর স্পর্শ করে আটকে উঠল। শরীর পুরো বরফ সম। চোখ মুখ কুচকে নেলি ধমকে উঠল। ভাঙামোটা গলায় রূপকথা বলল, আরে কিছুই হবে না, এখন আরাম লাগছে। কথা বলতে বলতে হঠাৎই রূপকথার নজর গেল নীলির মুখে। অবাক চোখে রূপকথা শুধালো। দ্রুত হাত চুলে দিয়ে গাল ঢাকতে ঢাকতে নীলি আমতা আমতা করে বলল, ফুপি মেরেছিল তোকে? কিন্তু কেন? ঠিক আছে, তুই তোর রুমে চলে যা, আমি একা একটু রেস্ট করব কিছু সময়। বাক্য ব্যয় না করে নিঃশব্দে চলে গেল নেলি। নেলি যেতেই টেবিলের উপরে ব্যস্ত হাতে কিছু খুঁজল রূপকথা, কিন্তু পেল না। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে কেমন উন্মাদ হয়ে উঠল সে। এরপর কাপড়, আলমারি, ড্রেসিং টেবিলের ড্রয়ার সব জায়গায় আরও বেশ খানিক সময় নিয়ে খুলল, তাও পেল না। এবার কান্নার উদ্রেক হলো তার। দৌড়ে নেলির কক্ষে এলো। কেবলই কাঁথা জড়িয়ে চোখ বুজেছে নেলি। খট করে দরজা খোলার শব্দে নড়েচড়ে বসে রূপকথাকে দেখতে পেল। অবাক হয়ে বড় বড় চোখে চয়ে জানতে চায় নেলি। অস্থির বেদনার্থ কণ্ঠে রূপকথা বলে ওঠে, কাল যেটা নিয়ে সারফরাজদের বাড়ি গেলাম সেটা। এবার ফাঁকা ঢোক গিলল নেলি। এবার কি হবে? সে তো ভুলে ওটা ফেলেই চলে এসেছে। কিন্তু ওই ব্যাগ না পেলে রূপকথা কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলবে। হাই হাই, এবার বুঝি শিউলি সব বুঝে যায়। চুপ করে আছিস কেন নেলি? আমার ব্যাগ কোথায়? এত বড় ভুল কি করে করতে পারলি তুই? এত মন ভোলা হলে কিভাবে চলবে বলতো? তুই কি ছোট বাচ্চা? আমি কিছু জানি না, আমার ব্যাগ এনে দে। রূপকথার বাবু বাড়ির আবদারে নেলির ঘুম ছুটে পালালো। মাথা ভো ভো করে ঘুরে উঠল। কেয়ারটেকার ওরফে দারোয়ান, ওর কাছে বন্দুক আছে। এটা কিভাবে রূপকথা গাধিকে পৌঁছাবে সে? এবার কি হবে তার? এমন বোকার মতো তাকিয়ে আমাকে কি দেখছিস নেলি? রূপকথার চেঁচানোর শব্দে কেঁপে উঠল নীলি। এরপর ফাঁকা ঢোক গিলে বলে উঠল, আমার এত কিছু জানি না, আমি এত কিছু জানি না। তুই এখনই চল, ওই ব্যাগ ছাড়া আমি বাঁচব না। ওই ব্যাগ আমার প্রাণ নেলি, ওই ব্যাগই লাগবে আমার নেলি। ওই ব্যাগে আমার জীবনের 12টা বছর বন্দি আছে। আমার আবেগ, আমার মনে জমানো কথা সব ওই ব্যাগে আছে। ওই ব্যাগ আমার চাই, চাই মানে চাই। নেলির এবার কেঁদে ফেলার উপক্রম হলো। রূপকথার হুঙ্কারে মাথার ছোট উকুনগুলো কেমন কুটকুট করে মগজ কামড়ে চলেছে। অজানা মরণ ভয় হৃদয়ে হাতুড়ি দিয়ে ইচ্ছে মতো জোরে জোরে বাড়ি দিচ্ছে। চোখ ভর্তি ঘুম, সে তো কোনো আমলেই পালিয়েছে। এবার তবে উপায় কি হলো? উঠছিস না কেন? রূপকথার আরেক দফায় তড়াই বিছানা ছেড়ে উঠে বসল নেলি। পায়জামার এক পা হাঁটুর উপরে, আরেকটা হাঁটু সম। গায়ের স্লিপিং শার্টের বোতাম এলোমেলো করে লাগানো। পাখির বাসার ন্যায় কোকড়ানো চুলগুলো দেখে আস্ত এক পাগল মনে হচ্ছে তাকে। এমন বেশেই নেলি বলে উঠল, খুব সকাল সকাল অভিরূপ এলো সারফরাজের বাড়িতে। অভিরূপের মা অনিমা নাসরিন খুব যত্ন করে সারফরাজের জন্য নাস্তা বানিয়ে পাঠিয়েছেন। আর তাছাড়া আজ সারফরাজের গাড়ি কিনতে যাবার কথা। এখানে আসার পর থেকে নিজের ব্যবসা বাণিজ্যের প্রতিও খুব উদাসীন হয়ে গেছে সারফরাজ। অভিরূপ একা হাতে এসব সামলাতে হিমশিম খাচ্ছে। যদিও লুইস আর ইয়ং এলে সে কিছুটা হাফ ছেড়ে বাঁচবে। অভিরূপ যখন সারফরাজের ড্রয়িং রুমে প্রবেশ করল তখন সারফরাজ ঘুম থেকে ওঠেনি। বাড়ির কেয়ারটেকার কামালের কাছে সারফরাজের খোঁজ করতেই জানা গেল কিছুক্ষণ আগেই সে বাসায় ফিরেছে। কামালের কাছে রাস্তার বক্স সোপর্দ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো অভি। সারফরাজের কক্ষের দরজায় হালকা নক করতে গমগমে স্বরে জবাব এলো, ভেতরে আয়। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখা গেল সারফরাজকে। কোনো বাক্য অপচয় না করে নিঃশব্দে পাশের ডিভানে বসল অভিরূপ। কারণ সারফরাজের চোখে মুখে চিন্তার রেশ। কেমন অদ্ভুত রাগি লাগছে তাকে এই মুহূর্তে। অভিরূপ কিছু ঠাউর করবার আগে সারফরাজ ল্যাপটপ ফেলে অভির পানে তাকিয়ে বলল, আমার ড্রাগস কারখানায় পুলিশ এসেছিল অভি। সারফরাজের শীতল গলায় ভয়ানক কথায় কথা বলার ভাষা হারিয়ে ফেলল অভিরূপ। পাল্টা প্রশ্ন ফাঁকা মস্তিষ্কে এলো না। তবুও কিছুক্ষণ স্তব্ধ থেকে বিড়বিড় করে শুধালো, পরে কেভিন সব সামলেছে, কিন্তু আমার প্রশ্ন হলো পুলিশের কাছে খবর কে দিল? অভিরূপ কপাল কুঁচকে কিছু ভাবার চেষ্টা করল। এরপর উত্তর দিল,
জ্যাকস্কিনকে আমার সুবিধার মনে হচ্ছে না। ইয়ংকে বল ওর উপর নজরদারি করতে। ঠিক ধরেছিস, আমি নিজেও ওকেই সন্দেহ করেছি। আমার তীর যদি সঠিক নিশানায় লাগে তবে ওর জন্য খুব সুন্দর সুন্দর শাস্তির ব্যবস্থা করব আমি। যদিও ভেবে রেখেছি ওর মৃত্যু ঠিক কিভাবে হবে, অ্যাটলিস্ট কোনো বিশ্বাসঘাতক আবার হাত থেকে বাঁচতে পারবে না। অভিরূপের সাথে কথা শেষ করে ইয়ং আর লুইসের সাথে ভিডিও কনফারেন্স প্রয়োজনীয় কথা সারল সারফারাজ। এরপর তাদের ইমার্জেন্সি বাংলাদেশ আসার জন্য টিকিট কাটতে বলল। ল্যাপটপ রেখে সুফিয়ান চৌধুরীর বিষয়ে অভিরূপের কাছে মুখ খুলল সারফারাজ। কমিশনার আমার সাথে দারুণ এক খেলা খেলেছে অভি। রূপকথার পালক বাবা হুম, কি করেছেন? ভদ্রলোক কোনো কারণে রূপকথাকে আমার থেকে দূরে রাখতে চায়। এটা আমার সহ্য হচ্ছে না। কমিশনারকে পানি দিয়ে চিবিয়ে খেতে ইচ্ছে করছে। বাবা হিসেবে এটা স্বাভাবিক নয়। তোর বিবেক কি? বিবেক তো আবেগের কাছে হেরে বসে আছে। আবেগে ভাসছি আমি, আপাতত বিবেক কাজ করছে না। কমিশনার তার জায়গায় রাইট। কেউ চাইবে না নিজের মেয়ে কোনো ভয়ানক ক্রিমিনালের চক্করে চড়ুক। অভিরূপের তো সত্যি কথায় সারফারাজের চকচকে ফর্সা মুখে অমাবস্যার অন্ধকার নামল। দাঁত দিয়ে নিম্নভাগের পাতলা ঠোঁট কামড়ে ধরে ঠোঁট পাউট করল। এরপর বলল, আমি কি তার মেয়েকে চুমু খেতে চেয়েছি নাকি? শুধু দেখতে চেয়েছি কত বড় হয়েছে। একটু দেখতে দিলে কি হয়? চুমুর কথা বলে নিজে নিজেই লজ্জায় লাল হলো সারফারাজ। অভিরূপের চোখে তা এড়ালো না। ঠোঁটে দুষ্ট হাসির রেখা ফুটিয়ে অভি বলল, চুমু কিভাবে খেতে হয় তুই জানিস। খেয়েছিস কাউকে চুমু? সারফারাজ বুঝল অভি সুযোগ পেয়েছে তাকে হেনস্থা করার। এই সুযোগ কোনোভাবেই অভিকে দেয়া যাবে না। তাই চোখে মুখে গাম্ভীরতা আর কঠোরতা ফুটিয়ে বলল, কমিশনার এক বেঠক মেয়ে মানুষের ছবি আমাকে দেখিয়ে বলেছে ওটার রূপকথা। বিশ্বাস হয়নি আমার। এত কিউট বাচ্চা কখনোই এমন বেখাপ্পা চেহারার অধিকারী হতে পারে না। কিন্তু যখন আমি রিয়েল রূপকথাকে দেখেছি, বিশ্বাস কর, আমার হৃৎপিণ্ডের ধড়কন বন্ধ হয়ে গেছে। অন্য মনস্ক হয়ে সারফারাজ উত্তর দেয়। উচ্ছ্বসিত অভি শুধাই, কেমন দেখতে? তুই কল্পনা করে অনুমানের ভিত্তির যেমন ছবি এঁকেছিস তার মতোই। তার চাইতেও সুন্দর। রূপকথার আলাপচারিতায় ঘড়ির কাঁটা তরতর করে সময় পার করে দিল আরও 2 ঘন্টা। রূপকথাকে নিয়ে সারফারাজের অনুভূতি কি তা বোঝা গেল না। এবার অভিরূপ ধরেই নিল সারফারাজকে দিয়ে এই জন্মে প্রেম ভালোবাসা বা বিয়ে কিচ্ছুটি হবে না। কথায় কথায় সারফারাজ হঠাৎ কঠিন মুখশ্রী করে বলে উঠল, নিয়াজ মোর্শেদের খবর নিয়েছিস? অভিরূপ মাথা ঝাঁকিয়ে বলল, রূপকথার কপাল ফাটিয়েছিল ওই নিয়াজ। আমি ওকে বলেছি আমি ওকে খেয়ে ফেলবো। আমি আমার কথার বরখেলাপ কখনো করিনি। ওকে না খেলে আমার পেটের ক্ষুধা মিটবে না। তপ্ত শ্বাস ফেলে অভিরূপ একটা ঠিকানা বের করে বলল, এখানে ছেলে মেয়ে আর ছোট্ট একটা নাতনি নিয়ে থাকিস। স্ত্রীগত হয়েছে অনেক আগে। ক্যারিয়ারে অসৎ থাকায় তাকে সাসপেন্ড করা হয়েছে 4 বছর আগে। তাচ্ছিল হেসে সারফারাজ বলল, কুকুরের লেজে ঘি মাখলেও তা বাঁকাই থাকে। অভি আর সারফারাজের কথার মাঝখানে নজরুল এসে গলা খাকারি দিল দরজার বাইরে। সারফারাজ বুঝলো খাবারের জন্য ডাকতে এসেছে নজরুল, তাই ফণিতা না করে গলা বাড়িয়ে বলল, টেবিলে খাবার দাও, আসছি। সকালের খাবার দুপুরের একটু আগে আগে খেলো অভিরূপ আর সারফারাজ। এরপর ঝটপট শাওয়ার নিয়ে অভির সাথে বাইরে যাবার জন্য তৈরি হলো সে। মাথার ভেজা চুলগুলো মুছে গায়ে একটা ব্ল্যাক শার্ট চাপালো। ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক স্যুটে নিজেকে সাজিয়ে রোদ চশমা নিয়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। কিন্তু চপল পা দুটো নিমিষেই থেমে গেল অনাকাঙ্ক্ষিত কারো আগমনে। সামনে আগত 2 মানবীকে দেখে অভিরূপ শুধায়, তোর আত্মীয়? সারফারাজ আনমনে জবাব দিল, কেমন আত্মীয়? আত্মার আত্মীয়, এটাই রূপকথা। মনের মাধুরী মিশিয়ে সেজেছে নীলি, একদম হালকা পাতলা পার্টি সাজের মতো। কোকড়ানো ঝাঁকড়া চুলগুলো স্ট্রেট করে ছেড়ে কাঁধের 2 পাশে ফেলে রেখেছে। ঠোঁটে কালারফুল লিপস্টিক দিয়েছে, চোখে মোটা করে আইলাইনার কাজল সব টেনেছে। পরেছে দামি ড্রেস। অসুস্থ রূপকথাকেও ধরে বেঁধে সাজিয়েছে। নীলির এহেন বোকা কাণ্ডে রূপকথা খেকিয়ে বার কয়েক জিজ্ঞেস করেছে রামপুরা গেলে এত সাজতে হবে কেন, কিন্তু নেলি করে প্রত্যুত্তর করেনি। সারফারাজদের বাড়ি
বাড়ির আঙিনায় রূপকথা আর নেলি যখন পৌঁছালো তখন দুজনেই সারফারাজ আর অভিরূপকে দেখতে পেল। রূপকথা তেমন তোয়াক্কা না করলেও নেলি মনে মনে ভীত হলো। ব্যাগ থেকে ঝটপট একটা ছোট মিরর বের করে চেহারাটা ভালো করে পরখ করলো নেলি। সব ঠিক আছে, শুধু গাড়ির বাতাসে চুলগুলো আলুথালু হয়ে রয়েছে। এসব ব্যাপার নয়। সারফারাজের গেট আপ দেখে নেলি মনে মনে বলে উঠল। হঠাৎ বালিশের তলায় বন্দুকের কথা মনে পড়তেই চুলগুলো আরেকটু ঠিক করলো নেলি। এরপর মনে মনে বলল, মনের ভয়ানক ধারণায় চিপ কেটে মাথা নাড়িয়ে নিজের পাছুতে একবার হাত বুলালো নেলি। সাদা পাছু দুটো রক্তে রঞ্জিত হবে। আহ, কি নিদারুণ ব্যথা। এদিকে অভিরূপ নেলির দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল। মেয়েটার হাবভাব কিছুই সুবিধার মনে হচ্ছে না। সারফারাজের কোন কালের আত্মীয় এই মেয়েটা তা জানার জন্য অভিরূপের মন অকুলি বিকুলি করে উঠল। বোকা নেলিকে ফেলে দুর্বল পায়ে সারফারাজের সামনে এসে দাঁড়ালো রূপকথা। এরপর মিহি চিকন গলায় বলল,